এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এক্সপ্রেস নিউজের খবরটি নিয়ে আমরা আলোচনা করব যা দিন ধরে আন্দোলিত করেছে গোটা বিশ্বকে এবং ভারতবর্ষের সব জায়গাকে, এবং একই সঙ্গে ভারতীয় সংসদ অর্থাৎ লোকসভা উত্তাল হয়েছে এই ঘটনাটিকে। ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসিস তাকে ব্যবহার করে বিভিন্ন রাজনেতা, সাংবাদিক, শিল্পপতি, বিজ্ঞানী এবং বিশিষ্ট জনদের ফোন হ্যাক করা হয়েছিল, এবং সেই ফোন হ্যাক করার বিষয়টি নিয়ে কে করেছিল, কারা করেছিল, এই নিয়ে লোকসভা উত্তাল হয়েছে। বিভিন্ন তথ্য উঠে আসছে। আমাদের মনে রাখতে হবে প্যারিসের একটি সংবাদপত্র প্রথমে এই সংবাদটি আনার্ট করে, এবং তারপর বিশ্বের প্রায় অধিকাংশ সংবাদ মিডিয়া, যার মধ্যে রয়েছে ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, তারা এই খবরটিকে ফলো আপ করে, এবং দেখা যায় যে পেগাসাস ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে ফোন হ্যাক করা হয়েছে রাজনেতাদের। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আড়ি পাতার আড়ি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি স্টুডিওতে রয়েছেন। একজন হচ্ছেন সাংবাদিক কৌশিক চক্রবর্তী, যার আন্তর্জাতিক এক্সপোজার আছে, যিনি জানেন এই ধরনের ঘটনায় কি হয়, এবং অন্যজন হচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, যিনি অনেক সময় টেলিফোনে আড়ি পাতার বিষয় নিয়ে কাজ করেছেন। আমি সেই বিষয়ে যাব আলোচনায়। প্রথমে যাব কৌশিকের কাছে। কৌশিক, এই যে পেগাসাস, যেটাকে বলা হচ্ছে স্পাইওয়্যার, আড়ি পাতার জন্য হয় এবং অন্যান্য তথ্য সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয়। আজকে লোকসভায় কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি এই কাজটি করেছে, যদিও বিজেপি দুজন মন্ত্রীর ফোনও ট্র্যাক হয়েছিল। তো এক্ষেত্রে তোমার কি মনে হয় বিষয়টি কোন পর্যায়ে আছে? আমরা জানি যে একসময় নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারিও ফাঁস হয়েছিল এই ধরনের স্পাইওয়্যারের মারফত। কি বলবে তুমি? না, যতটা যদি ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা বিপজ্জনক মানে সব দিক দিয়ে সব রকম ভাবেই বিপজ্জনক। শুধু সাংবাদিকতা বলে নয়, যেটা খবর সেটা হচ্ছে যে পৃথিবীর প্রচুর সাংবাদিকের ফোন হ্যাক করা হয়েছে এই পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে। আবার এটাও পরিষ্কারভাবে খুব ডেফিনেটলি বলা যাচ্ছে না যে সব মানে কোম্পানি অস্বীকার করছে, মানে এনএসও গ্রুপ, যাদের এই সফটওয়্যারের যারা মালিক, সেই সফটওয়্যারের মালিকরা বলছে যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, গোটাটাই একটা বাজে কথা, একদম সিম্পলি মানে যার কোনো বেসলেস নিউজ, তার উপর ভিত্তি করে এই গোটা জিনিসটা হচ্ছে আর কি। আবার অতটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়, কিন্তু যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সাংঘাতিক বিপজ্জনক ট্রেন্ড। এবং এই যে একটা আড়ি পাতা, ফোনে আড়ি পাতা, এবং ফোনে আড়ি পাতা বলতে যে কোনো ডিসিশন সেটা টেবিলে আসার আগেই সেই ডিসিশন কিভাবে নেওয়া হচ্ছে বা সেই ডিসিশন কিভাবে নেওয়া হয় সেগুলো আগাম জেনে নেওয়া, এটা তো কোনো সুস্থ লক্ষণ নয়। এটা তো মানে একটা মানে অত্যন্ত একটা চৌর্যবৃত্তি বলা যায় যে এখন সেই জিনিসটা সরকারি স্তরে হয়ে থাকে, মানে এর চেয়ে ঘৃণ্য আর কিছু হতে পারে না আর কি। আমি অরিন্দম আচার্যের কাছে যাবো। অরিন্দম আচার্য, যে কথা কৌশিক বলছেন, যেটা যদি হয়ে থাকে, এনএসও অর্থাৎ যারা এই স্পাইওয়্যারের স্রষ্টা, তারা প্রথমে বলেছিল যে 40টি দেশের 60টি এজেন্সিকে তারা এই সফটওয়্যার দিয়েছে। পরবর্তী পর্বে তারা ঢোক গিলেছে যখন বিশ্বজুড়ে হইচই হয়েছে, কারণ শুধুমাত্র ভারত নয়, বিভিন্ন দেশ, মিডল ইস্টের বিভিন্ন দেশ, পাকিস্তান এবং তার সঙ্গে এবং দেশেও এই স্পাইওয়্যার কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এখন তারা ঢোক গিলছে, প্রচন্ড একটা সুনাম রয়েছে। কদিন আগে আমাদের এই অনুষ্ঠানে এক্সপ্রেস নিউজে তুমি যন্ত্রের কথা কাজ করতে পারে। ইসরায়েলের যে স্পাইওয়্যার, এটা কতটা শক্তিশালী বলে তোমার মনে হয় একজন পুলিশ কর্তা হিসেবে? দেখুন জয়ন্ত দা, আমি এই যে আপনি মোবাইলে ইন্টারসেপ্টের ব্যাপারটা আগেও বলেছি, আমি এগুলো অনেক করেছি, অনেক ক্রিমিনালদেরও ধরেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের যে স্পাইওয়্যার পেগাসাস, এটা বিশ্বের মধ্যে প্রথম সারির আপনাকে আমি বলে দিচ্ছি, প্রথম। এবং আমাদের জানতে হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে ডিফেন্সটা টোটালি কিন্তু পরিচালনা করে ইসরায়েল। তাহলে কতটা ব্রেন শার্প হলে তারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাকে তাদের দায়িত্ব দেয়। এবার আমি আপনাকে বলছি যে প্রথম আপনি যেটা বললেন সেটা তো প্রেসিডেন্ট নিক্সন তো এই শুধু ফোনে আড়ি পাতার জন্য তো আজকে নিশ্চয়ই হয়ে গেল, ওনার পথ চলে গেল, কারণ সেই দেশে গণতন্ত্র আছে। আর কৌশিক বাবু যে কথাটা বললেন, যদি দিস ইজ দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন টু ফাইন্ড আউট দ্য ট্রুথ হোয়েদার ইট ইজ ফ্যাক্ট অর নট। আপনার বোধহয় মনে আছে 1/11/2019 সালে
সবচেয়ে বড় সংবাদপত্রে একটা লেখা বেরিয়েছিল, ভারতের সরকারি কর্তা ও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টার অভিযোগ। সেই ক্ষেত্রে তাতে কি হয়েছে, কাঠগোড়া ইসরায়েল সংস্থা রিপোর্ট চাইলো কেন্দ্র। আমার কাছে সেই পেপার কাটিংটা এখনো আছে। এটা নিয়ে আপনি একটা প্রোগ্রামও করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আগে জানতে হবে যে আজকে চারটে মহাদেশের মধ্য থেকে 110টি কান্ট্রি, 10টি দেশে আজকে 1,500 জনের আজকে তারা এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে। এটা ইট ইজ সেড টু বি রিপোর্টেড। And not only this, it is also said to be reported that China আজকে 38 কোটি টাকা আজকে বিভিন্ন জায়গায় আজকে খরচ করছে যে ইন্ডিয়া গভর্নমেন্টের এগেনস্টে যাতে তারা প্রোপাগান্ডাটা আরো বেশি করে করতে পারে। অতএব এটা তদন্ত সাপেক্ষ। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টটা কেন আনলো, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সাইবার ক্রাইম এটা কেন আনলো, কারণটা হচ্ছে কি সাইবার ল অ্যান্ড ক্রাইম এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে 2000 সালে হয়েছে। কেন? ইউনাইটেড নেশনস কমিশনস অফ ইন্টারন্যাশনাল ট্রেড ল অ্যাডপ্টেড দিস মডেল ল অন 1996। এবং নট অনলি দিস, এটার মধ্যে আরেকটা জিনিস আছে, তার মধ্যে অনেকগুলোর মধ্যে একটা আছে টু প্রিভেন্ট দ্য পসিবল মিসইউজ। টু প্রিভেন্ট দ্য পসিবল মিসইউজ, অনেক ক্ষেত্রে এটা মিসইউজ হচ্ছে। আমরা মিসইউজ শুধু আজকে ইন্ডিয়া গভর্নমেন্টকে নিয়ে অনেক কিছু হইচই দেখছি। আমরা তো কিছুদিন আগে শীতলকুচিতে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী কার সাথে কথা বলছে, সেটাও তো বেরিয়ে গেল। কি করে বেরোলো সেটা? কি করে আজকে মুকুল বাবু যখন বিরোধী গোষ্ঠী ছিল তখন তার কনভারসেশন বেরিয়ে গেল? কি করে আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য কি করে বেরিয়ে গেল? এটা আমাদের দেখতে হবে না? হ্যাঁ, ইয়েস। কারণ হচ্ছে গিয়ে আগে 2011 সালের আগে আপনাকে একটা তথ্য দিচ্ছি, 2011 সালের আগে তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট আসার আগে আমাদের কিন্তু আজকে আমি বিং এ পুলিশ অফিসার আমি একটু নোট দিতাম যে এই ক্রিমিনাল এগেনস্টে আমার নিতে হবে। সেটা কি করতো এসপি আমাদের, যেমন আমি আন্ডারে সাউথ বেঙ্গলে আন্ডারে ছিলাম, উনি পারমিশন দিলে হয়ে যেত। কিন্তু 2011 পরে আমাদের চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল একটা অর্ডার দিল যে নো, ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে না, এটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং ইউ আর টু অবটেন দ্য পারমিশন অফ হোম সেক্রেটারি। অতএব ইটস ভেরি টাফ, কিন্তু ইনস্পাইট অফ দিস আজকে বেরিয়ে যাচ্ছে, অনেকে জানেও না। এটা হোম সেক্রেটারি পারমিশন না দিলে ইন্টারসেপ্ট হবেই না কোনো অবস্থাতেই। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে পার্লামেন্টে যেটা আলোচনা হচ্ছিল, আমি আজকে পার্লামেন্টে আজকে বক্তব্য শুনছিলাম, প্রধানমন্ত্রী বক্তব্য তো শুনতেই দিল না, এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে উনি যে বক্তব্যগুলো বলছেন যে শুনবে, নোট করবে, উত্তর দেবে, ওই গল্পে নেই, চিৎকার করে যাচ্ছে। অতএব এই ক্ষেত্রে এটা সত্যতা প্রমাণ করতে হবে যে স্পাই আজকে ইসরায়েলের মেগাসাস NSO এর মধ্যে ইনভলভ কিনা। যদি আজকে এই যে আমাদের ইন্ডিয়ার বেশ কিছু বিরোধী গোষ্ঠী, ইভেন নট অনলি দিস, বিচারপতিদের পর্যন্ত আজকে নাকি নিচ্ছে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এটা যদি হয় তাহলে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার আছে লোকসভায়। অরিন্দম যে কথা বলেছে, অরিন্দম একটা ইন্টারনাল সিকিউরিটির কথা বলেছে, যেখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন নেতাদের ফোনে আড়ি পাতা হয়। এটা একটা অন্তর্রাজ্যীয় ব্যাপার, অর্থাৎ যেটা ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। আর এই যে চক্রটি হয়েছে পেগাসাস, এটি কিন্তু আন্তর্জাতিক চক্র এবং এই আন্তর্জাতিক একটি এজেন্সিকে বা একটি সফটওয়্যারকে ব্যবহার করা হয়েছে। আজকে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি সব আঙুল তুলেছে বিজেপির দিকে এবং তারা বলেছে বিজেপি এই কাজটি করেছে। প্রসঙ্গত কৌশিককে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর, কুশলী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র, এবং একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম, তার ফোনেও পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করা হয়েছিল বলে খবর এসছে। যদিও তৃণমূল কংগ্রেস বলেছে যে পেগাসাস থেকে শক্তিশালী আয়ুধ আমাদের আছে, আমাদের কাছে আছে জনতা জনার্দন। সত্যি কথা বলতে কি পেগাসাস কাজ করেনি, কারণ পেগাসাস যদি কাজ করতো তাহলে আজকে হয়তো সব স্ট্র্যাটেজিটাই বের করে নেওয়া যেত। আমার প্রশ্ন কৌশিক, যখন কোন রাজনৈতিক দল বিপক্ষ রাজনৈতিক দলকে পর্যদস্ত করতে পারার জন্য এই ধরনের একটা সফটওয়্যার কি ইউজ করে, স্পাইওয়্যার যেটি, সেটা কি খুব সঙ্গত? আমি জানি এসপাইওনেজ সিস্টেম সারা বিশ্বে রয়েছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যখন মাতাহারির মতো একজন নর্তকীকে কাজে লাগানো হয়েছিল বিপক্ষের সমস্ত খবরাখবর আনার জন্য, পরবর্তী পর্বে আমরা দেখেছি ক্রিস্টিন কিলার এবং পামেলা বোর্দোকে, সেগুলো ছিল মানুষ দ্বারা সংগঠিত অপরাধ। কিন্তু এটা যন্ত্রকে কাজে লাগানো হচ্ছে, ইসরায়েলি স্পাইওয়্যারকে। কোথাও কি দেখে মনে হচ্ছে যে এটা একটা আনএথিক্যাল ব্যাপার এবং সম্পূর্ণ আনএথিক্যাল, কাউকে না জিজ্ঞেস করে তার তথ্য গ্রহণ করা, এর মধ্যে আনএথিক্যালিজম আর এথিক্যাল বেশি কিছু নেই? কি মনে হচ্ছে কৌশিক?
এটা যতটা এটা কিন্তু আমার ব্যাপারটা একটু মানে একটু অন্য, আবার সেই অন্য একটু চোখে দেখি। আপনি চাইছেন মানে আপনার আপনার পছন্দ, আপনার যা চাহিদা সেগুলো তো আপনি সাধারণত লোককে জানাতে চান না। কিন্তু তবুও দেখুন, আপনি কোনো একটা বিষয়ে আপনি একটা শ্যাম্পু কিংবা একটা সাবান যখন নেট থেকে কেনার কথা ভাবেন, একবার একটা শ্যাম্পু বা সাবান যেই মুহূর্তে আপনি কোনো স্টোরে গিয়ে ক্লিকটা করলেন, তারপর থেকে আপনার সারাদিন আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকুন না কেন, আপনার পাশে সেই শ্যাম্পু সাবানের অ্যাডটা কন্টিনিউয়াসলি চলবে এবং চলবেই। অর্থাৎ আপনার অজান্তে আপনার ইচ্ছেটা ওই ফেসবুক এবং গুগল এবং আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি বিচরণ করে থাকেন, সেই সবাই ওরা জেনে ফেলেছে। তো এই যে জেনে ফেললো, আপনাকে তো জিজ্ঞেস করে জানেনি, আপনার কাছ থেকে তো অনুমতি নিয়ে জানেনি যে আপনার পছন্দটা কি। আপনাকে সেই রকম আরো কিছু 15টা প্রোডাক্ট দেখিয়ে দেবে, সেরকম তো ওরা কেউ অনুমতি নেয়নি। অর্থাৎ আপনি চান বা না চান, আপনি যখন এই সোশ্যাল মিডিয়ায় বিচরণ করছেন, আপনার পায়ের ছাপ, যেটাকে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট বলি, সেই ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু আপনি আপনার অজান্তে ফেলতে ফেলতে যাচ্ছেন। আপনি নিজের অজান্তে আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রাখছেন। তো সেই ডিজিটাল ফুটপ্রিন্ট কুড়িয়ে নিয়ে কেউ যদি আপনার পায়ের মাপটা নিয়ে নেয়, আপনার পছন্দটা বুঝে নেয়, আপনি কি ভালোবাসেন, কি খেতে চান, কার সঙ্গে মেশেন, আপনার চাহিদা কি, আপনি নর্মালি কোন দিকে যেতে ভালোবাসেন, কোথায় বেড়াতে ভালোবাসেন, এই সব তো আপনার অজান্তেই বেরিয়ে গেছে। এইবার এবার যদি এনএসও বলে একটা কোম্পানি, তারা একটা সফটওয়্যার তৈরি করে বলে যে আমরা ক্রিমিনাল আটকানোর জন্য, আমরা টেররিজম আটকানোর জন্য এই সফটওয়্যারটা বানালাম, এবং এই সফটওয়্যারের মূল ক্রেতা আমরা কিন্তু, আমি আপনি চাইলে বা অরিন্দম বাবু চাইলে এই সফটওয়্যার কিনতে পারবো না। কিনতে পারবে কারা? ভেটেড গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ যারা স্বীকৃত সরকারি সংস্থা। সেই সরকারি সংস্থা উপযুক্ত প্রমাণ দেখালে তবেই সেই সফটওয়্যারের মালিক হতে পারবে, যা দিয়ে তারা এই টেররিজম আটকাতে পারবে, সন্ত্রাসবাদ আটকাতে পারবে। অর্থাৎ আপনি যদি এনএসএর এই কোম্পানির ওয়েবসাইটে ঢোকেন, দেখবেন বড় বড় করে লেখা আছে যে পৃথিবী থেকে সন্ত্রাস দূর করা এবং একটা সুস্থ পৃথিবীর তৈরির জন্যই নাকি তাদের এই সফটওয়্যারটা বানানো হয়েছে। এবার এই যে সফটওয়্যারটা বানানো হলো, সেই সফটওয়্যারটা কে কিভাবে কাজে লাগাচ্ছে, সেইটা যেমন একটা দায় অবশ্যই কোম্পানি থেকে যায়, কিন্তু আমার মনে হয় তার চেয়েও বেশি দায় থেকে যায় সেই সংশ্লিষ্ট সরকারের, যে সরকার ওই সফটওয়্যারটা কিনছে। কাজেই আমার মনে হয় এখানে পুরো দায়টাই সরকারের। তো তদন্ত হওয়া দরকার যে সেই সফটওয়্যারটা যেই ইউজ করে থাকুন না কেন, তিনি কতটা যুক্তিসঙ্গতভাবে সেটা ইউজ করেছেন, বা আদৌ সেটা ঠিকভাবে ইউজ করেছেন কিনা, এবং সত্যি কোনো ম্যালাফাইড কোনো ইন্টেনশন ছিল কিনা সেটার ব্যবহারের পেছনে আর কি। তো সেটাই প্রধানত তদন্ত হওয়া দরকার। রাইট, অর্থাৎ কৌশিক চক্রবর্তীর বক্তব্য যে তদন্ত হওয়া দরকার, এবং অরিন্দম সেই কথা বলেছেন। আমি অরিন্দম আচার্যকে পুলিশ কর্তা হিসেবে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে কোনো প্রেমাইসেসে যদি সিসিটিভি ব্যবহার করতে হয়, তাহলে সেই প্রেমাইসেসকে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, এবং একই সঙ্গে আপনি যদি কারোর ফোন রেকর্ড করতে চান, তাহলে যার ফোন রেকর্ড করছেন তাকে জানানোটা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু পেগাসাস সফটওয়্যারের কাজটি হচ্ছে তার অজান্তে সবকিছু তথ্য হ্যাক করে নেওয়া। এক্ষেত্রে একটা ইল ইন্টেনশন কাজ করে, এবং যেটি আজকে লোকসভায় বারবার উত্তাল হয়েছে সেটি হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে, যে মোদী সরকার ইচ্ছা করে বাছাই করা রাজনীতিবিদ, সাংবাদিক, শিল্পপতি, এমনকি নির্বাচন কমিশনার, তার ফোনও কিন্তু এই পেগাসাস সফটওয়্যারের সাহায্যে হ্যাক করা হয়েছিল। রাহুল গান্ধীর ফোন হ্যাক করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন হ্যাক করার যখন নির্বাচন চলছিল। আমার প্রশ্ন হচ্ছে, একটা বড় প্রশ্ন আমার দেখা দিয়েছে, সেটা হচ্ছে তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন হ্যাক করা হলো না, বা পেগাসাস সফটওয়্যার কেন ব্যবহার করা হলো না? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন প্রশান্ত কিশোর? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করা হতো, আমরা জানি না তা ব্যবহার করা হয়েছে কিনা, কিন্তু আপাত দৃষ্টিতে এখনো কোনো প্রমাণ মেলেনি। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে, অনেকগুলো গোল গোল প্রশ্ন রয়ে গেছে, যে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর কেন নয় মমতা বন্দ্যোপাধ্যায়, কেন নয় সোনিয়া গান্ধী, কেন রাহুল গান্ধী, কেন নয় নির্বাচন কমিশনের একদম প্রধান, যিনি নির্বাচন চিফ, নির্বাচন কমিশনার, তিনি না হয়েও নির্বাচন আধিকারিক একজনের ফোন হ্যাক করা হলো। সাংবাদিকদের মধ্যে বাছাই করা কিছু সাংবাদিক, হ্যাঁ, যে সাংবাদিকদের নাম করা হয়েছে সেই সাংবাদিকদের প্রত্যেকেই স্বস্বক্ষেত্রে পরিচিত। যেমন আমি বলতে পারি রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী, যেমন আমি বলতে পারি ইন্ডিয়া টুডের রাজদীপ সরদেশাই, যেমন আমি বলতে পারি দ্য ওয়ারের বরদা রাজন, যেমন বলা যায় যে আরো অনেক সাংবাদিকের ফোন হ্যাক করা হয়েছিল। আমার প্রশ্ন, এই ফোন হ্যাক করেছে কি, তার উদ্দেশ্য?
সফটওয়্যার ছিল, কৌশিক ঠিকই বলেছে, এর একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, কিন্তু তদন্তটা করবে কি? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? জয়ন্তদা, আপনাকে বলি, এই টোটাল 180 জন সাংবাদিক, এর মধ্যে 180 জনের মধ্যে আমি দেখতে পাচ্ছি 40 জন সাংবাদিক হচ্ছে ভারতীয়। তার মধ্যে আবার 40 জন ছাড়াও 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, পাশাপাশি 3 প্রথম সারির বিরোধী নেতা, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, সিবিআই, ইডি শীর্ষ আধিকারিক এবং কিছু বিচারপতি। তাদেরও নাকি আজকে এই সমস্ত করা হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আমরা মোদী গভর্নমেন্টের সমালোচনা করছি। 2014 সালে যখন আমি আফ্রিকা থেকে নাইবেরিয়া হয়ে যখন নাকি আমি ক্যালকাটায় ফিরলাম, তখন কি করে বলছে ওয়েলকাম টু ক্যালকাটা? তাকে কে এই অধিকার দিয়েছে? কি করে সে জানতে পারলো যে আমি ক্যালকাটায় রিচ করেছি? এই মোবাইল কোম্পানি কি করে জানতে পারলো যে অরিন্দম আচার্য রিচ ক্যালকাটা? আমাকে তাকিকার কে দিয়েছে ওয়েলকাম টু ক্যালকাটা? তুমি এই ফ্যাসিলিটি পাবে। দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো চলছে এবং এগুলো বন্ধ করা যাচ্ছে না। আপনাকে আজকে একটা সমীক্ষা দিচ্ছি। ইসরায়েল 2019 সালে, যেখানে ইসরায়েলের জনসংখ্যা মাত্র 85 লক্ষ, তারা আজকে বিশ্বকে কন্ট্রোল করছে। দেখুন, ইউক্রেনে একটা ইস্পাত কারখানা, এরা আজকে মাত্র ওইখান থেকে মানে 1000 কিলোমিটার দূর থেকে সাইবার ক্রাইম অ্যাটাক করে এই ইস্পাত কারখানাটা বন্ধই করে দিল। কেন বন্ধ করে দিল? যে তাদের প্রোডাক্ট তাদের লোককে দেয়নি বলে তারা আজকে বন্ধ করে দিল। আরেকটা বলে দিচ্ছি, আফ্রিকার যে ইলেকশন হয়েছিল, তিনি 100% জিতে যেত, কিন্তু ফলস ইনফরমেশন দিয়ে ইসরায়েলের একটা গ্রুপ ফলস ইনফরমেশন এমন ভাবে দিল যে ওখানকার সাধারণ মানুষ ভাবলো যে এই লোকটা দুর্নীতি এবং হেরেও গেল। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে জিনিস চলছে এবং এটা আজকে যে ব্যবস্থা নেওয়া দরকার, এবং প্রত্যেক রাজনীতিবিদ, প্রত্যেক গভর্নমেন্ট তাদের নিজেদের স্বার্থে এই সমস্ত করে চলেছে। আজকে উগ্রপন্থীরা, আমি আপনাকে বলে দিচ্ছি যে সন্ত্রাসবাদরা, এই টেরোরিস্টরা হোয়াটসঅ্যাপ ইউজ করতে অনেক আগে, কিন্তু পরবর্তীকালে সেটা সুইচ ওভার করেছে। কি করেছে? আজকে সিক্রেট চিপ ইউজ করলে ওরা ধরে দিতে পারবে এটা কি করছে। ওরা করছে টেলিগ্রাফ, এবং টেলিগ্রাফ সেটা কি? টেলিগ্রাফ হাইলি সফিস্টিকেটেড। ওটা আমি আপনি রাম শ্যাম যদু মতু এই আমাদের লালবাজার যেখানে আছে সাইবার ক্রাইম পাবে না। বিশিষ্ট যারা এক্সপেরিয়েন্স পার্সন, একদম টপ বেঙ্গালোর টেঙ্গালোরে বসে আছে, তারা ছাড়া ধরতেই পারবে না। অতএব এই ক্ষেত্রে ইসরায়েল কেন, অন্য দেশ থেকে যদি আমরা সন্ত্রাসবাদের কথাবার্তা, তাদের আনাগোনা, তারা ভারতকে অ্যাটাক করতে চাচ্ছে, এই জিনিস যদি আমরা জানতে পারি খুব ভালো কথা। কিন্তু এই যে মিসইউজ কথাটা লেখা আছে ওখানে, যে মিসইউজ একদম স্পষ্ট বলে দিয়েছে। ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল, তারা স্পষ্ট বলে দিয়েছে ডোন্ট মিসইউজ দিস। বললে যে করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। ইন্ডিয়ার আমাদের আইন আছে, টেলিগ্রাফ অ্যাক্ট রয়েছে, আমাদের আইটি অ্যাক্ট রয়েছে, এবং অন্যান্য ইন্ডিয়ান পেনাল কোড রয়েছে, তাদের এক্সট্রা শাস্তি হবে। এবং সেটা কৌশিক বাবু যা বলেছেন আমিও একমত, এটা সত্য তথ্য। আজকে এটা কিন্তু ইনভেস্টিগেশন করে বের করা দরকার, কিন্তু ইনভেস্টিগেশনটা কে করবে? দিস ইজ দ্য বিগ বিলিয়ন কোশ্চেন। আমিও ঠিক সেই প্রশ্ন করছি যে বিড়ালের গলায় দেখে একটা অভিযোগ উঠেছে কৌশিক, যে নেতানিয়াহু যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন, তার সঙ্গে নরেন্দ্র মোদীর অত্যন্ত নিবিড় ছিল, যদিও নেতানিয়াহু এখন নেই, এবং সেই সময় বন্ধুকৃত্য করেছে নেতানিয়াহু। তিনি এই পেগাসাস সফটওয়্যারকে ব্যবহার করার পারমিশন দিয়েছেন, এবং পেগাসাস সফটওয়্যার যে কোম্পানি এনএসও, তার সঙ্গে ভারত সরকারের একটা চুক্তি করিয়ে দিয়েছেন, যে চুক্তির মাধ্যমে পেগাসাস সরবরাহ করেছে তারা ভারতে, বিনিময়ে তারা মোটা অঙ্কের ডলার পেয়েছে। কিন্তু একই সঙ্গে ভারতবর্ষের বিরোধী দলের যাবতীয় তথ্য নিজের হাতে নেবার মতো ক্ষমতা মোদী অর্জন করেছেন। অর্থাৎ এক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী সরকারকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আমি জানি এই কথাটা স্পষ্টভাবে বলা সম্ভব নয়, কিন্তু তাহলেও কোথাও কি দেখে মনে হচ্ছে যে ভারতবর্ষে সেই ট্র্যাডিশন সমানে চলছে। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যে গুপ্তচর বৃত্তি হতো, মহাভারতের সময় যে গুপ্তচর বৃত্তি হয়েছে, পরবর্তী পর্বে আমরা দেখেছি দীর্ঘ সময় মহাকাব্যিক ভাবে গুপ্তচর বৃত্তি হয়েছে, সেই গুপ্তচর বৃত্তি কি এখনো চলছে? অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার, যেহেতু তারা অবিসংবাদী ভাবে তারা দেশ চালাচ্ছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে তাই স্পাইং করার মতো রাস্তাও করে নিয়েছে বিপক্ষ দলের সব তথ্য হাতের কাছে নেবার জন্য। কি মনে হয়? এই যে সফটওয়্যারটা, প্রথমে এই সফটওয়্যারটার কথা যদি ভাবি, এই যে পেগাসাস সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা
যে ইউজ করবে সে তো শুধু স্পাইং করবে এরকম নয় ঘটনাটা। শুধু স্পাইং করবে বলতে শুধু মানে বিরোধী দলের উপর স্পাইং করবে বলে এই সফটওয়্যারটা কেনা হচ্ছে, যদি এই উদ্দেশ্যেই কেউ কিনে থাকে তাহলে সেটা তো একটা প্রসঙ্গ গেল, মানে সেটা তো একটা অন্য বিষয় হয়ে গেল। কিন্তু এটার যে সুস্থ দিকগুলো, যেগুলো সত্যি, যেটা অরিন্দমবাবু আরো ভালো বলতে পারবেন, সত্যি ক্রিমিনাল এই যে সন্ত্রাসবাদ বা টেররিজমের কিছু আগাম খবর পাওয়া, যে যারা আমাদের সন্দেহভাজন যাদের, তাদের কাছ থেকে আগাম কিছু খবর পাওয়া, এইটা এক্ষেত্রেও কিন্তু ব্যবহার হওয়ার একটা বিরাট সুযোগ আছে। কাজে সেক্ষেত্রে আমি পুরোপুরি কাঠগড়ায় তুলে দেবো প্রতিটা দেশের সবকটা সরকারকে, এটা বোধহয় অতটা সহজ নয়। এই ঘটনাটা অতটা সহজে বলা মুশকিল, খুব মুশকিল। হ্যাঁ, এটা যদি কিছু মিসইউজ হয়ে থাকে সেটা তো অবশ্যই নিন্দনীয় এবং সেটা তার জন্য অবশ্যই শাস্তি প্রাপ্য। কিন্তু ঘটনাটা এই যে সফটওয়্যারটা কেনা হয়েছিল বলেই যে সেটা একটা বিরাট মানে সমস্যা হয়েছে, এটাও নয়। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। এই যে এনএসও, এই এনএসও গ্রুপ, এদের পরবর্তী প্রোডাক্ট যেটা আসছে সেটা হচ্ছে এক্লিপস। এই যে এক্লিপস হচ্ছে বেসিক্যালি, ধরুন আজকে আমাদের এই যে কাশ্মীরে ড্রোন অ্যাটাক হলো, এই সম্প্রতি যে মানে আমাদের ড্রোন অ্যাটাকটা যেটা হলো কাশ্মীরে, মানে একদম অজান্তে, মানে যার রিয়াকশন টাইম খুব কম, আপনি যখন বুঝতে পারলেন একটা ড্রোন এসে আপনাকে অ্যাটাক করার মতো জায়গায় এসে পৌঁছে গেছে, আপনি তখন তাকে তার পেছনে দৌড়তে আরম্ভ করলেন, সেটাকে খুঁজে বের করতে আরম্ভ করলেন, সেটা তো সম্ভব নয়। কাজে আগাম একটা বলয় তৈরি, সুরক্ষা বলয় তৈরি, যেটা কিনা ইসরায়েল বরাবরই খুব সাংঘাতিক রকম ভাবে করতে পারে। ইসরায়েলের সেই ক্ষমতা আছে, এটা আমরা আগেও লক্ষ্য করেছি। তো এবারে ওরা কিন্তু এই এনএসও, এই গ্রুপ, এরা তৈরি করেছে এক্লিপস বলে আরেকটা সফটওয়্যার। এটা সফটওয়্যার কিনা বলা খুব মুশকিল। এই এক্লিপসটা ওরা বলছে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন মিলিটারি কিছু এস্টাবলিশমেন্ট, বিভিন্ন গভর্নমেন্ট অফিস, বা বিভিন্ন, আপনি ধরুন একটা স্টেডিয়াম যেখানে ফুটবল খেলা হচ্ছে, এই ফুটবল স্টেডিয়ামেও তো আমরা দেখেছি এরকম আত্মঘাতী হামলা হয়েছে এবং ড্রোন অ্যাটাক হয়েছে আগে। সেই ড্রোন অ্যাটাক থেকে বাঁচার জন্য ওরা কিন্তু এরকম একটা সফটওয়্যার ডেভেলপ করেছে যার নাম দিয়েছে এক্লিপস। এটা আপনি ওদের ওয়েবসাইটে গেলে, এনএসও গ্রুপের ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাবেন, উপরে আলাদা করে মেনশন করা আছে এক্লিপস। তো এই যে এক্লিপস সফটওয়্যার, এবার এটা যদি কোনো সরকার গিয়ে কিনতে চায়, তার মধ্যে কোনো খারাপ ইন্টেনশন তো থাকে না, বা অ্যাটলিস্ট বাইরে থেকে তো সেই খারাপ ইন্টেনশনটা বোঝার মতো কোনো উপায় থাকে না। তো তারপর এইটাকে যদি ইউজ করে, এবার সেটাকে যদি অন্য ভাবে ইউজ করা হয়, তার দায় তো এবার কোম্পানি দেবে না। মুশকিলটা এই জায়গাটায়। এবার সেই জন্য আবার এটা তো এরকমও নয় যে শুধু বিরোধী পক্ষের খবরাখবর সংগ্রহের জন্যই এটা করা হলো। কাজে এই গোটা জিনিসটাই আমি যেটা বলতে চাইছি, গোটা জিনিসটাই একটু ধোঁয়াশা, এবং গোটা জিনিসটার পেছনেই, হ্যাঁ, উদ্দেশ্য। এখন আমি যদি বলি, এবার যে জার্নালিস্টকে এই লিস্টের মধ্যে দেখা যাচ্ছে, সেই জার্নালিস্ট কি ধরনের খবরাখবর প্রকাশ করে অভ্যস্ত, বা সেই জার্নালিস্টদের আমরা কি ধরনের খবরের সঙ্গে জড়িত করতে পারি, সেইখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড বার করতে পারি, সেই ট্রেন্ড বার করে যদি আমরা সরকারকে অভিযুক্ত করতে পারি, কিন্তু এটা ধোপে টেকে না। এটা কিন্তু কোর্টের কাছে এটা প্রমাণ করা খুব কঠিন কাজ। বরং আমি বলবো, আজকে শশী থারুর যে টুইটটা করেছেন, সেই টুইটটা অনেক বেশি ইন্টারেস্টিং। শশী থারুর বলেছেন যে যেহেতু এই এনএসও, এরা সরকারি এজেন্সি ছাড়া এই সফটওয়্যার বেচে না, কাজেই এবার ভারতীয় জার্নালিস্ট বা ভারতীয় মন্ত্রী, ভারতীয় বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি, তাদের ক্ষেত্রে তাদের মোবাইলে যদি এই সফটওয়্যারের অস্তিত্ব প্রমাণ করা যায়, এবং যদি বোঝা যায় যে এটা ভারত সরকারেরই একটা কাণ্ড কারখানা, তার মানে ভারত সরকার এটা কিনেছিল। এবার ভারত সরকার যদি সেটা অস্বীকার করে, তাহলে এটা প্রমাণ হয় যে এটা অন্য কোনো সরকার, তার মানে এই ভিজিলেন্সটা চালাচ্ছে, এই যে আড়ি পাতাটা, এটা তাহলে অন্য কোনো দেশের অন্য কোনো সরকার এটা করছে, তো সেটা তো আরো ভয়ঙ্কর, সেটা তো আরো ভয়াবহ। মানে ভারতবর্ষের জ্ঞানী গুণী জার্নালিস্ট এবং বিভিন্ন মন্ত্রী, বিচারপতি, আমলা, তাদের সবার উপরে নজরদারি চালাচ্ছে বিদেশের কোনো একটা সরকার। এ তো ভয়ঙ্কর ব্যাপার। তার মানে আমি যেদিকেই যাই না কেন, মোদ্দা ব্যাপার হচ্ছে এটা তদন্ত, এবং ঘোরতর তদন্ত হওয়া দরকার। আমি তো বলবো এটা একদম মানে পুঙ্খানুপুঙ্খ ডিটেল তদন্ত হওয়া দরকার, এবং এটা হয়ে থাকবে হয়তো বলে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো জায়গায় নেই। রাইট। অর্থাৎ কৌশিক চক্রবর্তীর বয়ান অনুযায়ী আগুন মানুষের ঘরে লাগাবার কাজেও লাগে, আবার আগুন রান্না করার কাজেও লাগে। যে ইউজার, অর্থাৎ যিনি ইউজার করছেন, তার প্রবলেম এটি, তিনি কিভাবে সেটি ব্যবহার করবেন। একই সঙ্গে কৌশিক যে কথাটা বলছেন, সেই কথাটা আমি একটু ব্রড স্পেকট্রাম ধরবো। আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে এই পেগাসাস ব্যবহার করা হয়েছে। গোটা বিশ্বে পেগাসাস যে ব্যবহার করা হয়েছে, গোটা বিশ্বে সাংবাদিক, বিজ্ঞানী, আমলা, মন্ত্রী,
সরকারি অফিসিয়াল ইত্যাদিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সুতরাং কোথাও দেখে মনে হচ্ছে পেগাসাসকে শুধুমাত্র সন্ত্রাসবাদ দমন করার জন্য ব্যবহার করা হয়নি। এনওসি যখন বিক্রি করেছে, একদম সঠিক কথা কৌশিক বলেছে, তারা সরকারি এজেন্সি ছাড়া কাউকে বিক্রি করে না, হয় সরকারি গোয়েন্দা এজেন্সি নয় সরকারি অন্যান্য এজেন্সি তাদেরই বিক্রি করে। সুতরাং এই এনএসও তারা বলবে আমরা বিক্রি করে খালাস, কিন্তু কথা হচ্ছে তারা যে সফটওয়্যারটা বানালো সেটা ভালো দিকে গেল না মন্দ দিকে গেল সেটা দেখার দায় তাদের রয়েছে। আমি অরিন্দম আচার্যকে সেই প্রশ্ন করব, যেখানে গোটা ভারতবর্ষে আজকে আড়ি তো কঠিন চোখে দেখা হয়। ভারতবর্ষে একটা সংবিধানের বিষয় রয়েছে, সেটা বলা হয় ফ্রিডম অফ এক্সপ্রেশন। এই আড়ি পাতার ফলে তো ফ্রিডম অফ এক্সপ্রেশন ক্ষুণ্ণ হচ্ছে, সুতরাং সংবিধান লঙ্ঘিত হচ্ছে। সুতরাং এই জায়গাটা যদি সরকার করে থাকে তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমার মনে হয় এটা পরিষ্কার হয়ে যাওয়া ভালো। যদি সরকার দেখা যায় যে নিজেরা নিয়োজিত করেছে এই বিভিন্ন তথ্য আহরণ করার জন্য, তাহলে সেই সরকারের একদিনও ক্ষমতায় থাকা উচিত নয়। কি মনে হয় অরিন্দম? একদম সঠিক কথা, একদম আপনি যা বলেছেন একদম আমি 100% আপনার সাথে সহমত পোষণ করি। কিন্তু আজকে লোকসভাতে একটা যে আলোচনা হবে, কনস্ট্রাকটিভ আলোচনা হবে উইথ রেলিভেন্ট পেপারস এন্ড আদার এভিডেন্স, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। মুখের কথা বলে দিলে হলো, এটা হয় নাকি কোনোদিনও? ইউ হ্যাভ টু প্রডিউস দ্য রেলিভেন্ট পেপারস এন্ড রেলিভেন্ট এভিডেন্স। এবং এই এভিডেন্স আপনি আমাকে বলুন তো, পাকিস্তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। পাকিস্তানকে ভারত কেন এখনো পেঁয়াজ সাপ্লাই করছে? হয় পাকিস্তানকে কেন আজকে আদা সাপ্লাই করছে? হ্যাঁ, এটা হচ্ছে কি ব্যবসা। আমি ভালো জিনিসগুলো আজকে যে সফিস্টিকেটেড আর্মস এন্ড অ্যামুনিশন রাশিয়া আমেরিকা থেকে নিয়ে নিলাম অন্য দেশ বাদ দিয়ে, কেন? আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, এই প্রশ্ন তো বহুদিন সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। আমার সরকার বা আমাদের যে কোনো সরকার যদি এই কাজ মিসইউজ পারপাস যদি করে থাকে, তার মতো তো ঘৃণ্য অপরাধ আর কারণেই। কিন্তু এটা তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নয়, এটা হচ্ছে ভারত। আপনি একটা লক্ষ্য রাখুন, এখানে কত রকম আজকে রাজনীতিবিদ রয়েছে, আপনি সেই লিস্ট দিলে তো আজকে শেষ হয়ে যাবে। কত রাজনীতি, আর আমেরিকা কতগুলো রাজনীতিবিদ রয়েছে। আজকে নিক্সন একটা ফোন শুধু আজকে যেটা আজকে আড়ি পেতেছিল বলে সেই প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা গদিচ্যুত হয়ে গেল। তো সেখানে গণতন্ত্র বলে আজও কিন্তু আপনি যদি খোঁজ নেন, প্রেসিডেন্টের বাড়ির সামনে একটা প্ল্যাটফর্ম টাঙানো আছে, সেখানে আপনি মেইনটেনিং অল ফর্মালিটিস বক্তব্য রাখতে পারেন, প্রেসিডেন্টের এগেনস্টে বক্তব্য রাখতে পারেন। আমাদের এখানে পারবে? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে জয়ন্তদা, ম্যান টু ম্যান এই যে ইউজটা, এই যে কৌশিক বাবু যে কথাটা বললো, যে আপনি দেখবেন যে আগে যে ভূপেশ গুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্তকে বাবুদের যে আমরা বক্তব্য শুনতাম বা এখনো যে লিখিত গুলো পড়ি, কি অসাধারণ জ্ঞান। তারা তথ্য দিয়ে প্রমাণ করে দিত যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তারপরে কেমা দিয়ে বলছে হি ইজ। ইন্দিরা গান্ধী হতো ফিমেল, সে হি হয় কেন? ইয়েস, কারণ ওই চেয়ারটা হচ্ছে গিয়ে নট ফিমেল, মেল। এটা ভূপেশ গুপ্তের একটা অসাধারণ বক্তব্য রয়েছে। অতএব এই ক্ষেত্রে এরা কারা যাচ্ছে আপনি দেখুন না। এমপি রয়েছে, ইংরেজিতে কথাই বলতে পারে না, হিন্দি কথা বলতে পারে না, কেউ করে, আর ওখানে ওই কম পয়সা আজকে ওই বিরিয়ানি খেয়ে চলে আসছে। আমার কথা হচ্ছে যে আমার রাজ্যের ঘাটতি, আমার রাজ্যের অসুবিধা, আমার রাজ্যের যে বেকার সমস্যা, আমার রাজ্যের যে টাকা তোমার দেওয়ার কথা, সেইগুলো পরিসংখ্যান দেওয়ার কথা, পরিসংখ্যান। কারণ আমার আজও মনে আছে, দ্যাট ডে স্টিল ভিভিড ইন মাই মেমোরি, যে রাজীব গান্ধী বলছে আমি এত কোটি লক্ষ টাকা দিয়েছি, আমাদের জ্যোতিবাবু বলছে তুমি দাওনি। তার জন্য উনি ফ্লাইটে সময়কে নিয়ে আসলেন, নিয়ে এসে বসিয়েছিলেন, অ্যান্সার দাও, তুমি দাও। কোনোদিনও হিসাব মিলবে না। ক্লাস 2 ছেলে বলে দেবে 2 + 2 = 4, কিন্তু এই হিসাবেরা মিলাতে পারবে না। অতএব এই ক্ষেত্রে চিরকাল আমরা দেখে আসছি, যেটা খুব লজ্জাজনক। এবং এটা ভারতবর্ষ গণতন্ত্র দেশ, এই গণতন্ত্র দেশের এই পরিকাঠামোটা কিন্তু ইমিডিয়েট পরিবর্তন করা দরকার, সে যে সরকারই আসুক না কেন। আমার প্রাইভেসি আমার কাছে, আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা অন্য লোক শুনবে কেন? কিন্তু আজকে শুনছে। অতএব এটা নিয়ে আজকে শুনে খালি হ্যাঁ বলছে আমার ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড। আচ্ছা, অ্যাপ্রিহেন্ডেড করা আমি অনুমান করছি, অনুমানের উপরে কিছু হয় না। অতএব তোমাকে কংক্রিট এভিডেন্স দিতে হয়, দিয়ে তর্ক করতে হয় এবং সেটা প্রমাণ করতে হয়। যতক্ষণ তুমি প্রমাণ না করো ততক্ষণ তুমি চেঁচাতে থাকো। অতএব এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের এখন পার্লামেন্টের অবস্থা। রাইট, আজকে পার্লামেন্ট উত্তাল হয়েছে এই ঘটনাটিকে কেন্দ্র করে, পেগাসাস সফটওয়্যারকে নিয়ে এবং স্পাইওয়্যারকে নিয়ে।
অশ্বিনী বৈষ্ণয় যিনি তথ্যমন্ত্রী, তিনি যখন বিবৃতি দিচ্ছিলেন তখন তিনি জানতেন না যে তিনিও পেগাসাসের শিকার, তার ফোনও হ্যাক করা হয়েছিল। সুতরাং কাকে বিশ্বাস করা যাবে? আমার প্রশ্ন হচ্ছে, একটু যদি অ্যানালিটিক্যালি আমরা দেখি যে কাদের ফোনগুলো হ্যাক করা হয়েছে, অর্থাৎ পেগাসাস সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে যদি আমরা দেখি কেস স্টাডি করে, তাহলে আমরা দেখবো যারা সরকারের পক্ষে বিপজ্জনক তাদের ক্ষেত্রে এই পেগাসাস সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। যার মধ্যে বিধানসভার বিরোধী দলনেতা রয়েছেন রাহুল গান্ধী, অর্থাৎ বিধানসভার অন্যতম প্রধান মুখ রাহুল গান্ধী তিনি রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর, যারা দুজনেই ছিলেন পশ্চিমবঙ্গের নির্বাচনের সেন্টার অফ অ্যাট্রাকশন, তাদের ফোন হ্যাক করা হয়েছে। আমার প্রশ্ন কৌশিক, একদম অবভিয়াস কোয়েশ্চেন, যে কোথাও কি দেখে মনে হচ্ছে যে মোদী সরকারের অতি উৎসাহী জানেন কিনা, অতি উৎসাহী কেউ কেউ বিরোধী দলের কি মনে হয় কৌশিক? হ্যাঁ জন্তুদা, সেটা তো মানে সেদিকে আমি যদি আজকে আমজনতার ভাষায় বলি, মানে আমজনতা যেটা ভাবতে খুব ভালোবাসে বা যেটা ভাবতে চায়, বা চায়ের দোকানে যে আলোচনাগুলো হয় সেই রকম আলোচনায় যদি আমি বলতে চাই, আমি কিন্তু এটা কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে পারবো না। আমি এটা বলতে পারবো চায়ের দোকানে বসে বা কোনো আড্ডার থেকে। আমি এই কথা বলতেই পারি যে সত্যি কিন্তু যারা মোদী সরকারের বিরোধিতা করেছে বা করে অভ্যস্ত বা করে থাকে, তাদের তাদের ফোনগুলো হ্যাক করা। শুধু তাই নয়, আরো আরো স্পেসিফিক্যালি আমি ওই চায়ের থেকে বসেই বলতে পারবো যে অমিত শাহের পুত্রের যা মানে সম্পত্তির হদিশ যারা চেয়েছিল বা যিনি চেয়েছিলেন, তার ফোন হ্যাক হয়েছে। তো কাজেই আপনি যদি এইটুকু এভিডেন্সের উপর বেস করে আমি যদি কোনো সরকারকে কাঠগড়ায় তুলতে চাই, আমি তুলতেই পারি, কিন্তু তার কোনো লিগাল বা তার কোনো কি বলবো মানে আইনগত ভিত্তি আমি তখনই এস্টাবলিশ করতে পারবো যখন সেটার পূর্ণাঙ্গ তদন্ত হবে। কাজে আমার মনে হয় না যে কোনো প্ল্যাটফর্মে বসে সেই কথাটা বলা খুব যুক্তিযুক্ত। সেটা আমি বলতেই পারি, আমি বন্ধু বান্ধবদের আলোচনায় সেটা বলতেই পারি, এবং সেটা বলবেও, বলছেও, লোকে বলেও, এবং বলাটা খুব, আমি বলবো না খুব একটা অন্যায়, কারণ সত্যি তাই। এবং শুধু এখানে ভারতবর্ষ বলে নয়, আজকে গোটা পৃথিবী জুড়ে আপনি যদি দেখেন যে কাদের ফোন হ্যাক হয়েছে, কাদের ফোনে মানে কোন কোন বিশেষ করে আমি সাংবাদিকদের কথা বলতে পারি, যে কোন কোন সাংবাদিকদের ফোন হ্যাক হয়েছে, এটা যদি আপনি একটু খুঁটিয়ে দেখেন, দেখবেন তারা সবাই কিন্তু একটা ডানপন্থী সরকারের বিরোধিতার কথা বলেছে। মোটামুটি একটা ডানপন্থী সরকারের বিরোধিতার কথা বলেছে, এবং ডানপন্থী সরকারের কিছু কাজকর্মের বিরোধিতা করেছে, করে অভ্যস্ত ছিল এবং করে চলেছে। ইনফ্যাক্ট এই ফরবিডেন স্টোরিজ, এই যে ফ্রান্সের যে অর্গানাইজেশনটা এই 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 যে পেগাসাস প্রজেক্টের মূল উদ্যোক্তা ছিল, তারা কিন্তু সাংবাদিকদের একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই তৈরি করা হয়েছিল ওই এজেন্সিটা। এবং তারাও কিন্তু আজকে ওই ওই যারা তথাকথিত দক্ষিণপন্থী মানসিকতার থেকে সরে গিয়ে একটু অন্যভাবে যারা কথা বলতে চেয়েছে বা কথা বলতে চায় যেসব সাংবাদিক, তাদের একটা মানে রক্ষাকর্তা হিসেবে তারা দাঁড়িয়েছে এসে, এবং সেই দিকেই কিন্তু এই পেগাসাস প্রজেক্টের মূল ছুটটা ইঙ্গিতবাহী, সেই দিকেই ইঙ্গিত করে। তো কাজেই সেদিক দিয়ে দেখতে গেলে তো আমি বলতেই পারি মোদী সরকারকে কাঠগড়ায় তুলতেই পারি, কিন্তু তবে এটা কিন্তু খুব মানে আমি বলবো যদি আইনের ভাষায় বলতে হয়, তাহলে কিন্তু এখনই সেই সময়টা আসেনি। আরো তদন্ত প্রয়োজন, আরো আরো অনেকটা ভেবে চিনতে খতিয়ে দেখে তারপর সেই দিকে ইঙ্গিত করা যায়, আমার এখন মনে হয়। রাইট, রাইট, অ্যাবসলিউটলি রাইট। কৌশিক যেটা বলেছে, আরো তদন্তের প্রয়োজন এবং সফটওয়্যার কারণটা খুঁজে দেখা দরকার। ল অফ দ্য ল্যান্ড বলে একটি কথা আছে, যে কাউকে যদি সিসিটিভি সার্ভেলেন্সে আনতে হয় তাহলে সেটা তাকে জ্ঞাত করতে হয়। নাম্বার টু, যদি কারোর ফোন হ্যাক করা হয় বা কারোর ফোন থেকে রেকর্ড করা হয়, সেটা তাকে জানাতে হয়। যদি কাউকে সার্ভেলেন্সে রাখা হয়, সেটা তাকে জানিয়ে রাখতে হয়, একমাত্র সন্ত্রাসবাদী, অপরাধী, চোর ছোট্টা ছাড়া। অরিন্দম তার দীর্ঘ পুলিশ জীবনে এর ধরনের অপরাধী সন্ত্রাসবাদীদের অবশ্যই মোকাবিলা করেছে, এবং আমি নিশ্চিত অরিন্দম আজকে স্বীকার করবে কিনা জানি না, পুলিশ কর্তা হিসেবে কিছু রাজনীতিবিদের ফোনও হ্যাক করার দায়িত্ব তাকে নিতে হয়েছিল। কি অরিন্দম, স্বীকার করবেন না করবেন না? আরে জয়ন্তদা, আপনি এই হ্যাক হ্যাক করে যা কথাবার্তা বলছেন, আপনাকে একটা খবর দিয়ে দিই, শুনে নিন। আপনার রেসপেক্টিভ এরিয়াতে যে সমস্ত টেলিফোন বুথগুলো রয়েছে গভর্নমেন্টের, সেখানে রাত্রেবেলা যে নাইট গার্ড করে, আপনি তার কাছে ঢুকে যান, ঢুকে গিয়ে একটা সিগারেটের প্যাকেট দিন, সিগারেট প্যাকেট দিয়ে ওকে বলুন এই নাম্বারটা তুমি আমাকে একটু শোনাও, আপনি চোখ বুজে সব কথাগুলো শুনতে পাবেন। এবং আমরা এগুলো খুব ভালোভাবে জানি যে এরা কিভাবে সমস্ত কথা, সমস্ত ইনফরমেশন আমাদেরও জানিয়ে দিত। আপনি আজকে এই এত এত বিশাল দূরে যেতে হবে না, আপনার বাড়ির সামনেই আজকে পাবেন। আর আরেকটা বলি,
যে আমরা যে ক্রিমিনালদের কনভারসেশন এবং ভিডিওগ্রাফিটা তুলি, এটা ইউ আর টু অবটেন দ্য পারমিশন অফ কোর্ট। কোর্ট যদি পারমিশন না দেন তাহলে আপনি ভিডিওগ্রাফিটা তো করতে পারবেন না। আপনি যদি করেন এবং পরবর্তীকালে যদি এটা কোর্টে প্রডিউস করেন, ওটা আপনার নেগেটিভ হবে যে তুমি পারমিশন নিয়েছিলে কিনা, অতএব এটা নাল এন্ড ভয়েড হয়ে যাবে। সিবিআই যেগুলো করে তাদের একটা পুরনো একটা অর্ডার আছে যে যেমন আমি কোর্টে যদি কাউকে নিয়ে যেতে চান তাহলে আপনি হ্যান্ডকাপ পড়াতে পারবেন না, এটা হিউম্যান রাইটস কমিশনে অর্ডার আছে। কিন্তু আপনি পারবেন কি, আপনাকে কোর্টে একটা পারমিশন নিতে হবে যে একে হ্যান্ডকাপ না পড়ালে যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে এবং অমুক করতে পারে, তো কোর্ট অর্ডার দিয়ে দেবে। আমাকে আইনটা তো জানতে হবে। আপনি যে হোটেলটা ঢুকছেন সেই হোটেলে আপনার সিসি টাকাটা লাগানো আছে, আমার বাড়িতে কেউ যাতে না আসে যাতায়াত করতে পারে তার জন্য আমার সিসিটিভি লাগানো আছে, তো সেটাতে কিন্তু লোকাল থানাকে একটা ইনফরমেশন দেওয়ার নিয়ম কেউ দেয় না। লোকাল থানাকে একটা ইনফরমেশন দেওয়ার নিয়ম দেয় না। যেমন আমি আপনাকে বলি সিগারেট ইনজুরিয়াস টু হেলথ, ওটা ও বললে হবে না। আপনি সিগারেট ইনজুরিয়াস টু হেলথ যদি আপনি প্ল্যাটফর্মে না টাঙান, যদি আজকে সিনেমা হলের মধ্যে না টাঙান, সেখানে যদি কেউ খায়, সে যদি চ্যালেঞ্জ করে যে আপনি আমাকে কি রেস্ট্রিকশন করার জন্য আপনি এখানে লিখে রেখেছেন, যদি না লেখা দেখাতে পারে তার এগেনস্টে ট্রায়ালের সময় সে হি উইল বি অ্যাকুইটেড। অতএব এই ক্ষেত্রে আইনগুলো বড় কঠিন। মানুষ চেঁচাচ্ছে, ওই চায়ের দোকানে অনেকেই চেঁচাবে, কিন্তু আইন ডিউরিং ট্রায়াল ইজ ভেরি টোটালি ডিফারেন্ট থিং। এই জন্যই আপনাকে বলছি যে লোকসভায় খুব তথ্য নিয়ে ভালো ব্যক্তি যদি না বলতে পারে, এটা খুব অপরাধ, এটা খুব অন্যায়। যে এই সমস্ত জিনিস যদি আজকে বাইরে বেরিয়ে যায় কার বক্তব্য কি না। আরেকটা আমি শেষ করছি একটা কথা বলে, আপনি যে হ্যাকিং কথা বলছেন ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে ঠিকই, আপনি বলুন যে বিচারপতি থেকে শুরু করে বিরোধী পক্ষে শুরু করে অনেক হ্যাকিং তো ওরা বের করেছে, কার এগেনস্টে অ্যাকশন হয়েছে? কার এগেনস্টে অন দ্য বেসিস অফ দিস হ্যাকিং একটা কনস্ট্রাকটিভ ইনফরমেশন কালেক্ট করে তার এগেনস্টে একটা অ্যাকশন নিয়েছে? আপনি আমাকে একটা এক্সাম্পল দিন। অতএব এই ক্ষেত্রে হয়তো হয়েছে, হয়তো ইন ফিউচারে ইউজ হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। কিন্তু যদি এগুলো ইউজ হয়ে থাকে, আমি বলবো সকল মানে সব দিক থেকে আমি বলছি এটা কিন্তু একটা হিনিয়াস ক্রাইম, এবং এটা হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতা মৌলিক অধিকারে কিন্তু হস্তক্ষেপ করা। অতএব এই ক্ষেত্রে কিন্তু সে রাজ্য সরকারই হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক এটা করতে পারে না, কখনো পারে না। আইনের বাইরেও একটা আইন থাকে। আমি অরিন্দম আচার্যের কাছে স্পেসিফিক কোয়েশ্চেন করছি। অরিন্দম আচার্য যে সময়টাতে কলকাতা পুলিশের পদস্থ অফিসার ছিলেন, গুরুত্বপূর্ণ থানার তিনি দায়িত্ব সামলেছেন, আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন অরিন্দম আচার্যকে করতে চাই। আইনের বাইরে গিয়ে কোন রাজনীতিবিদের টেলিফোন সার্ভুলেন্স অথবা কোন রাজনীতিবিদের গতিবিধি সার্ভুলেন্স, টেলিফোন সার্ভুলেন্স ইত্যাদির ব্যাপারে কোনো নির্দেশ কখনো এসেছিল? জয়ন্তদা, খুব সত্যি কথা বলছি আপনাকে, কোন রাজনীতিবিদের কিন্তু আমাদের কখনো কেউ ইনস্ট্রাকশনে দেয়নি, আমরাও এগুলো ইন্টারেস্ট পাইনি। আমরা শুধু নিয়েছি ক্রিমিনাল, দ্য লয়টারিংলি ওয়েটিং ইন ফ্রন্ট অফ ওই আপনার রুবি হসপিটাল এন্ড আদার্স, আমরা সাথে সাথে এগুলো করেছি। কিন্তু কখনো কোনো রাজনীতিবিদ তার কি কথা না কথা আমরা কোনোদিন ইন্টারেস্ট দেখাইনি। দিস ইজ নট আওয়ার সাবজেক্ট ম্যাটার, দিস ওয়াজ নট আওয়ার সাবজেক্ট ম্যাটার। আমাদের কিন্তু কি ছিল, হাউ টু প্রিভেন্ট আনটুয়ার্ডস ইনসিডেন্ট ডিউরিং মাই টেনিউর রেসপেক্টিভ পুলিশ স্টেশন। আমার এলাকায় যেন কোনো ক্রাইম না হয়, নারী যাতে কোনো অপমানিত না হয়, চুরি ডাকাতি যাতে না হয়, এইগুলোর জন্য যা করার আই এক্সিড সামথিং ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ সোসাইটি, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ মাই ব্রাদার এন্ড সিস্টার। রাইট। কৌশিক, আমি একটা অন্য কথা জিজ্ঞাসা করব। ব্রজেশ মিশ্র নাম সিকিউরিটি, তিনি একটি বই লিখেছিলেন, সেই বইতে তিনি লিখেছিলেন তার কার্যকালে এমন এমন বমশেল, এমন এমন কথোপকথন তার কাছে টেপ করা ছিল যা প্রকাশ্যে এলে ভারতবর্ষে আবার একটা বিশ্বযুদ্ধ লেগে যেতে পারত, কিন্তু তা প্রকাশ করা সম্ভব হয়নি বা করেননি। আমার প্রশ্ন হচ্ছে, তার মানে দেখা যাচ্ছে ভারতবর্ষে এই রীতিটি দীর্ঘদিন ধরে প্রচলিত। আজকে পেগাসাস অনার্থ হয়েছে, ফরবিডেন ম্যাগাজিন তারা সেই বিষয়টি, ফরবিডেন স্টোরি ম্যাগাজিন আজকে তারা আনার্থ করেছে, তার জন্য সবাই জানতে পারছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই সিস্টেমটা চলে আসছে, এসপায়ানেজ সিস্টেম যেটাকে বলা যেতে পারে। আজকে একজন প্রধানমন্ত্রী কি কাজ করছেন তার হদিশও যেমন বিরোধীরা রাখছে, আবার বিরোধী তারা কে কোথায় যাচ্ছে তার হদিশও কিন্তু প্রধানমন্ত্রী রাখছেন। অর্থাৎ এই এসপায়ানেজ সিস্টেম কিন্তু চলছে, এবং সরকারে যারা রয়েছেন তাদের দায়িত্ব একটু বেশি বলে তারা একটু বাড়তি অ্যাডভান্টেজ পান। তো আমার প্রশ্ন,
অন্যান্য দেশের মতো এই স্প্যানিশ সিস্টেমে ভারত কতটা শক্তিশালী অথবা কতটা দুর্বল বলে মনে হয়? তো এখানে এটা বোধহয় অনেকটাই ডিপেন্ড করে যে সরকার সরকার তো কিছু প্রতিষ্ঠানের উপরে চলে, সরকার কিছু প্রতিষ্ঠানের উপর বেস করে সরকারকে চলতে হয়। সরকার বলতে আমি বলছি যে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, তারা তো আসলে জনসাধারণের প্রতিনিধি। তো জনসাধারণের আমি যদি ধরে নিই যে এত পার্সেন্ট, এত শতাংশ জনসাধারণ যা তারা তারা নিরক্ষর বা তারা একটা সাবসিস্টেন্সের নিচে লেভেলের নিচে, কাজে আমার সরকারে যারা যাবে সেই রিপ্রেজেন্টেটিভ যে স্যাম্পলটা, সেই রিপ্রেজেন্টেটিভ যে লোকজন, তারাও তাহলে সেটাই একটা রিপ্রেজেন্টেশন হবে। তো তারাও শিক্ষিত হবে এটা আমি আশা করতে পারি না। তাহলে দেশটা চালাবে কি? আমার রিপ্রেজেন্টেটিভরা যদি এমন লোকের রিপ্রেজেন্টেটিভ হয় যারা নিজেরাই নিরক্ষর, তাহলে সরকারে তো তারাই যাবে যারা নিরক্ষর। তো তাহলে তারা তো দেশ চালাতে পারে না। সেই জন্য সংবিধান বলে দিয়েছে যে দেশ চালানোর জন্য কিছু কিছু প্রতিষ্ঠান করে দেওয়া হলো, কিছু কিছু প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো শিক্ষিত তাদের দিয়ে দেশটাকে চালিয়ে নিতে হবে। এবার এখন যে সমস্যাটা হচ্ছে, আমরা যে সমস্যায় ভুগছি, সেটা হচ্ছে যে ওই যে নিরক্ষর লোকেরা যারা কিনা সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ, তারা গিয়ে দেশটা চালানোর চেষ্টা করছেন। সেটা তো তাদের কাজ নয়, তারা তো মানুষের রিপ্রেজেন্টেটিভ। দেশটা আসলে চালাবেন আইএএস, আইপিএস, আইআরএস, আইইএস, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এরা চালাবে দেশটা। তারা শুধু মানুষের কথাটা তাদের কাছে পৌঁছে দিতে পারেন আর বলতে পারেন যে আমার এটা এখানে দরকার, ওটা ওখানে দরকার। তো সেটা সেইটুকু যদি করে তারা ক্ষান্ত হতেন তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা এখন ইউএপিএ চান, অর্থাৎ এমন একটা আইন যেখানে আমার কাউকে সন্দেহ হচ্ছে এ দেশদ্রোহী, কাজেই আমি তাকে ধরে জেলে পুরে দিলাম। তো এটা যদি কোনো দেশের একটা আইনের মধ্যে ঢুকিয়ে ফেলার চেষ্টা হয়, তো সেখানে তো এই যে স্পাই সফটওয়্যার, এটা তো আরো বাড়বে। আর আমরা হোয়াটসঅ্যাপ করছি, এটা তো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ পাঠালাম, আমি মেসেজটা পাঠানোর পর আপনার মোবাইল ফোনে ঢোকা পর্যন্ত এইটা কেউ হ্যাক করতে, এটা কেউ মাঝখান থেকে বের করে নিতে পারবে না। কিন্তু আমার মোবাইলে যদি এমন একটা সফটওয়্যার আগে থেকে ঢোকানো থাকে যে আমি যখন টাইপ করছি সে বুঝতে পারছে কি টাইপ করছি, তো তাহলেই তো হয়ে গেল। তাহলে এবং এই এক্স্যাক্টলি এই গ্রাউন্ডেই হোয়াটসঅ্যাপ কমপ্লেনটা করেছিল এই স্পাইওয়্যারের বিরুদ্ধে, এই পেগাসাসের বিরুদ্ধে। তো সেই রকম যদি পরিস্থিতি হয়ে গিয়ে থাকে, তাহলে এ তো মানে সে তো সরকারও বা কি, আর মানে সরকারি প্রতিষ্ঠানই বা কি। মানে আমার মনে হয় না যে ভারতবর্ষ এখন এই মুহূর্তে ততখানি ম্যাচিওরড একটা স্টেজে পৌঁছে গেছে যেখানে সরকার এই সব সার্ভেলেন্স সফটওয়্যার গুলোকে নিয়ে খুব সুষ্ঠুভাবে দেশটাকে চালাতে পারবে। আমার মনে হয় এটাকে ইমিডিয়েটলি অবিলম্বে থামানো দরকার, এক্ষুনি থামানো দরকার। এটা সত্যি, এটা অরিন্দম ঠিকই বলেছেন, এটা সত্যি একটা হিনিয়াস ক্রাইম। এটাকে অবিলম্বে থামানো দরকার, কারণ ভারতবর্ষের ম্যাচুরিটি এখনো সেই জায়গায় পৌঁছয়নি যে এই ধরনের সার্ভেলেন্স সফটওয়্যার, এই ধরনের আড়ি পাতা সফটওয়্যারকে হ্যান্ডেল করার মতো উপযুক্ত ম্যাচুরিটি ভারতবর্ষে এখনো আসেনি বলে আমার মনে হয়। রাইট। যে কথা কৌশিক বলেছি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সত্য কথা। কারণ ইসরায়েল আমরা জানি এই সার্ভেলেন্স সফটওয়্যারের মাধ্যমে গোটা দেশটা চালাচ্ছে। ইসরায়েল যেটা পারে ভারত সেটা পারে না। কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে ভারতে এই সার্ভেলেন্স সফটওয়্যারকে ভালো কাজে না লাগিয়ে চরমপন্থী, উগ্রপন্থী, লস্করি তৈবা, জৈশে মোহাম্মদ এদের বিরুদ্ধে না লাগিয়ে লাগানো হচ্ছে কোনো রাহুল গান্ধী, কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। আবার কখনো কখনো বিজেপির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে লাগানো হচ্ছে না, এমনটা নয় যখন তারা ক্ষমতার অলিন্দের বাইরে থাকবেন। সুতরাং কোথাও একটা মনে হচ্ছে মানসিকতার একটা পরিবর্তন দরকার। এই মানসিকতা পরিবর্তন করার মতো ম্যাচুরিটি আমাদের আসেনি। তো এরকম একটা জায়গায় অরিন্দম কি মনে হয় যে এই পেগাসাস সফটওয়্যার বা স্পাইওয়্যার যেটা আমরা নিয়েছি, আমাদের না নেই ভালো। আমরা যখন এটার ব্যবহারটা ঠিক মতো করতে পারি না, তখন এটা না নেই ভালো, আমরা পিছিয়ে যাবো, হয়তোবা পিছিয়ে যাবো। কিন্তু আমার মনে হয় আমরা যদি সেটা অপরকে কাঠি করার জন্য আর কাঠিরা কাজ সক্রিয় হয়, তাহলে বোধহয় সেটা বাঞ্ছনীয় হয় না। কি মনে হয় অরিন্দম? দেখুন জয়ন্তদা, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমি হোল ওয়ার্ল্ডে যত ভালো জিনিস আছে আমি নেব। আমার সেটা একটা মত। এবং আপনাকে আরেকটা বলি, আপনি সম্প্রতি শুনেছেন গতকালকেই যে তালিবান এবং আফগানিস্তানের মধ্যে একটা শান্তি চুক্তি শুরু হয়েছে। এবং আরো ভালো করে খোঁজ নিন যে এই শান্তি চুক্তি তালিবানরা কেন আজকে একটু পিছিয়ে এলো, তার পিছনে কে আছে, কার ইঙ্গিত দিয়েছে। রাশিয়া বলেছে যে ভারত যদি এর মধ্যে ইন্টারফেয়ার করে তাহলে ভারতকে আমরা কোনো সাহায্য করব না, কিন্তু আজকে ইন্ডিয়া কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে। তার শুধু ইন্ডিয়া ছেড়ে দিন, কিন্তু আজকে আমি নাম বলতে চাচ্ছি না, এমন একটা দেশ আজকে সিগন্যাল দিয়েছে যে তোমাদের 10 থেকে 15 মিনিটে শেষ করে দেবো। অতএব এই ক্ষেত্রে আপনি যে বক্তব্যটা বললেন, একজন এমন কিছু তথ্য পেয়েছে আজকে সরকার পড়ে যায়, সে আজকে বললো না কেন?
কারণ বললেন এই কারণে যে লিটিগেশন, পাবলিক লিটিগেশন মামলা যেগুলো হাইকোর্টে হয়, আপনি খোঁজ নিন যে কিছুদিন পরে মামলাগুলো তুলে নেয়। কেন তুলে নেয়? কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে গিয়ে মামলা চালাবার ক্ষমতা থাকে না, আর দ্বিতীয় কথা হচ্ছে অপোজিট গ্রুপ হেভি টাকা দিয়ে ওটা বন্ধ করে দেয়। তাহলে সেই সাংবাদিক একজন সাংবাদিক যদি হয়ে থাকে, যেটি ব্যবহার করা হয়েছে, এই পেগাসাস সফটওয়্যার করার বিষয়টি নিয়ে আরো দরকার রয়েছে, এবং সরকারি এজেন্সিগুলি এই পেগাসাস সফটওয়্যার নিয়েছিল, কিন্তু কে বা কারা এই পেগাসাস সফটওয়্যার একে অপরের বিরুদ্ধে ব্যবহার করেছে সেটা জানা দরকার, এবং রাজনৈতিক Yes. উদ্দেশ্যে সেটি ব্যবহার করা হয়েছে কিনা সেটাও জানা দরকার। আমরা আশা করবো তদন্তের Yes. মধ্যে সমস্ত অ্যাম্বিগুইটি দূর হবে, এবং অবশ্যই সংসদে হইচই নয়, একটা কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে একটা লক্ষ্যে উপনীত হওয়া দরকার। সেটা না করতে একদম। পারলে আমরা কিন্তু যে তীরে আছি সেই তীরেই থাকবো। ধন্যবাদ অরিন্দম, ধন্যবাদ কৌশিক আজকে মনোগ্রাহী আলোচনার জন্য, আর ধন্যবাদ এক্সপ্রেস অনলাইনের দর্শকদের, তারা আজকে আমাদের সহযোগিতা করার জন্য। নমস্কার।